যে আই লাভ মোহাম্মদ স্লোগান শোনা যাচ্ছে ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে, তাহলে কি এর সঙ্গে ঘটে চলা ঘটনাগুলোও কি একটা প্রমাণ যে সিআইএ এ দেশে গৃহযুদ্ধ তৈরি করতে চায়? আমরা আলোচনা করছিলাম যে কিভাবে এগুলো সংগঠিত হয়। আমাদের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শুভাশিস ব্যানার্জি। শুভাশিস, যেটা আপনি বলছিলেন, যেখান থেকে আপনাকে একটু থামিয়েছিলাম, যে কিভাবে এগুলো সংগঠিত হচ্ছে। দেখুন, এই সংগঠিত হওয়ার পিছনে না একটা বড় প্রক্রিয়া কাজ করে। যেমন আমি প্রথমে বললাম রিসোর্স আইডেন্টিফিকেশন, তারপরে আমি এলাম রিসোর্স ফান্ডিং এ। এবার এই রিসোর্স ফান্ডিংটা যখন হচ্ছে, এই রিসোর্স ফান্ডিংটা কিন্তু এমনি এমনি দেওয়া হয় না। এই রিসোর্স ফান্ডিং এর পিছনে যেমন যে কোনো কর্পোরেট অর্গানাইজেশনে যেরকম মার্কেটিং টিম হয় বা বিভিন্ন রকম অন্য টিমও হয়, যাদেরকে ডেডলাইন দিয়ে কাজ করানো হয় উইথ ওই কি বলে টার্গেট অফ অ্যাচিভমেন্ট। মানে আমাকে 10 দিনের মধ্যে এই টার্গেটটাই রিচ করতে হবে। আজকে যারা 1000 জন আছে, কালকে তুমি 10,000 করতে যদি পারো, তোমার বোনাস আছে, তোমাকে বেশি টাকা পাওয়ানো হবে। এবং অদ্ভুত ভাবে যদি আপনি দেখেন যে এই প্রতিটা সাংগঠনিক প্রবলেম থেকে কোনো না কোনো একটা মুখ উঠে আসে, যেই মুখটার কানেকশন পাওয়া যায় বিদেশের সাথে। এবং এই কানেকশন গুলো তাদের বিভিন্ন ফটোগ্রাফ থেকে বোঝা যায় যে তারা তার কিছু মাস আগে বা সেই সাংগঠনিক বিক্ষোভ চলাকালীন তারা কোনো না কোনো ভাবে বিদেশে গেছিল বা কোনো না কোনো বিদেশি এজেন্ট তকমা লাগানো লোকজনের সাথে দেখা করেছিল। এইখানে ফিনান্সিয়াল ডিলস হয়। এই ডিলগুলোর মাধ্যমে যে একজন শুধুমাত্র টাকাটা গেইন করে তা নয়, বহু মানুষ টাকাটা গেইন করে। একটা জিনিস বুঝতে হবে, যদি আমি কথায় ধরে রাখি 1000 জনের স্কোয়াড, সে 1000 জনের স্কোয়াডের মধ্যে 1000 জনই কি পয়সা খেয়ে বসে আছে? মোটেই নয়। তার মধ্যে হয়তো 100 জন পয়সা খেয়ে বসে আছে, কিন্তু এই 100 জনকে 10-10 করে এই 1000-এর ভাগ করা হয়। এই 10-10 করা লোকটা মোটিভেট করে বাকি সংগঠনগুলোকে একসাথে যাতে সরকারের উপরে হামলা করা যায়। এদের মূল লক্ষ্য হচ্ছে সরকারের জাতীয় ইমেজটা নষ্ট করা, সরকারের রাষ্ট্রীয় যে ইমেজটা সেটা নষ্ট করা, এবং সরকারের যে গ্লোবাল ইমেজ সেটাকে ধূলিসাৎ করে দেওয়া, যাতে ইন্টারন্যাশনাল ইনভেস্টর, ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রি আসা বন্ধ হয়ে যায়, দেশের মানুষজন সরকারের উপরে খাপ্পা হয়ে যায়, এবং একটা সময়ের পরে গিয়ে সবকটা মানুষ চাইবে যে আমরাও পথে নেমে এদের সাথে যোগ দিই, এবং তার জন্যও একটা প্রসিডিওর এরা কাজে লাগায়। আমি একটা ছোট্ট ঘটনার উল্লেখ করতে চাইব। নেপালে যখন ঘটনাগুলো ঘটছিল, তখন একটা জিনিস অনেকেই আমাদের সোশ্যাল মিডিয়াতে দিয়েছিল, যে নেপালে যে ঘটনাগুলো ঘটছে, দুম দারাক্কা এখানে ওখানে আগুন লাগিয়ে দিচ্ছে, অগ্নিসংযোগ ঘটাচ্ছে। আমি যদি এই চ্যানেল যতজন শুনছেন এই সময়, আমি যদি সেই চ্যানেলের সবকটি মানুষকে বলি যে আপনারা এই লক্ষ লক্ষ মানুষ আমাকে 5টি পদ্ধতি বলুন, 5 রকমের বাড়িতে আগুন লাগাবার, আপনারা কেউ বলতে পারবেন না। কেন বলতে পারবেন না? কারণ আপনারা সাধারণ শ্রোতা। যারা 1 মিনিটের মধ্যে একটা বড় বাড়িতে আগুন লাগিয়ে দিচ্ছে, একটা সরকারি প্রতিষ্ঠানে আগুন লাগিয়ে দিচ্ছে, তারা খুব ভালো মতো প্রিপেয়ার্ড, তারা জানে আগুন, এবং তারা প্রশিক্ষিত। এই প্রশিক্ষণ দেওয়া হয় এজেন্সির বিভিন্ন নেটওয়ার্কের মাধ্যমে, এবং এই প্রশিক্ষিত মানুষই হচ্ছে সেই মানুষ যাদেরকে টাকা দিয়ে ডিপ্লয় করানো হয় একটা বড় সড় সাংগঠনিক গোলযোগ ঘটাতে। এই গোলযোগটাকে এতটা বিগার করানোর জন্য এর পিছনে সোশ্যাল মিডিয়াকে কাজে লাগানো হয়, এর পিছনে বিভিন্ন রকম বটিং টেকনিককে কাজে লাগানো হয়, যাতে করে এই সরকারের ইমেজটা খারাপ হয়, এবং অ্যাজ এ হোল এই প্রধানমন্ত্রীকে বা প্রধানমন্ত্রীর স্থানীয় কোনো মানুষকে ইস্তফা দিতে বা পালিয়ে যেতে বাধ্য করা হয়। আপনি যে কথাটা বলছেন, এই যে ইস্তফা দেওয়া বা ভাবমূর্তি নষ্ট করা, এই যে কুস্তিগীরদের যখন এই আন্দোলনটা দানা বেঁধেছিল, কিংবা কৃষক আন্দোলনের কথা কিছুদিন আগে, অথবা মণিপুরের ঘটনা, এই ঘটনাগুলোও কি এর সঙ্গে একটা প্রত্যক্ষভাবে যোগ রয়েছে বলে আপনি মনে করেন? দেখুন, একটা কথা কোনোভাবে ভুল বুঝলে চলবে না। আমি একবারও বলছি না কৃষক আন্দোলনটা হয়েছে সম্পূর্ণ এদের টাকায়, নো। কুস্তিগীরদের আন্দোলনটা হয়েছে এদের টাকায়, নো। মণিপুরে আন্দোলন হচ্ছে এদের টাকায়, নো। আমি যেটা বলছি সেটা হলো আন্দোলনের আবেগ আছে, আন্দোলনের পিছনে একটা ইমোশন, একটা আইডিওলজিক্যাল রাশ আছে, এটা বাস্তব। কারণ আছে, ধরুন 10টা মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা রেগে গেছে, আমি খুব ছোট করে বলছি, এটা বাস্তব। কিন্তু সেই ক্ষতিগ্রস্তটার কতটা বড় ইমপ্লিকেশন হতে পারে সেইটা এজেন্সি ঠান্ডা ঘরে বসে ভেবে ওই কুস্তিগীরদের মধ্যেই, আমি কুস্তিগীরটা একটা কথার কথা বললাম, বা ধরুন মণিপুরেই
যখন ওই কুকি এবং মিতাইদের মধ্যে ঝামেলা চলছে, তখন দুটো কুকি লিডার, দুটো মিতাই লিডারকে বসিয়ে তাদেরকে এক্সপ্লয়েট করা, তাদেরকে কম্প্রোমাইজ করানো আর্থিকভাবে, বা ধরুন পরবর্তীকালে গিয়ে আমি যদি, যেটা বেরিয়েই গেছে এখন মার্কেটে, সেটা হলো ফার্মার্স প্রোটেস্ট বা কৃষকদের যে প্রোটেস্ট ছিল, সেখানে গিয়ে কিছু লোককে কর্পোরেটাইজ করা, এইভাবে গোটা থিওরিটা চলে। প্রথমে রিভোল্টটা ঠিকই হয়, কিন্তু সেই রিভোল্টটাকে ক্যাপচার করে এজেন্সি, এবং সেটাকে ক্যাপচার করে ব্যবহার করে বৃহত্তর স্বার্থে গভর্নমেন্ট এবং রাষ্ট্রের ইমেজটা গ্লোবালি খারাপ করে সেই মানুষটাকে ধূলিসাৎ করে পালিয়ে যেতে বাধ্য হয়। এবং পরবর্তীকালে যখন সেই দেশের মানুষই হাপিত্তাস করে এটা ভেবে যে না না ভদ্রমহিলা ভালো ছিল, ভদ্রলোক ভালো ছিল, তখন সময়টা অনেক দেরি হয়ে গিয়েছে। তখন সরকার কেন, গোটা দেশের প্রতিচ্ছবি পাল্টে গিয়েছে। তখন বিশেষ দেশ বিশেষ ফ্লাইটে করে সেখানে গিয়ে তাদের উন্নতি উন্নয়নের গল্প শোনাতে পৌঁছে যায়। এবং এই প্রক্রিয়া শুধুমাত্র সেই দেশকে আনস্টেবল করে তা নয়, সেই দেশের সাথে বাকি যে দেশগুলো অ্যালাইন থাকে সবাই আনস্টেবল হয়ে যায়। এবং শুধু তা নয়, আরেকটা ধাপে গিয়ে আমি বলছি, এই দেশকে কেন্দ্র করে যত রকমের গ্লোবাল প্ল্যানিং হয়েছে, সেই সব রকম গ্লোবাল প্ল্যানিং টালমাটালের মধ্যে চলে আসে। অ্যাজ এ হোল যেই গোটা প্ল্যানিং বা যেই গোটা অল্টারনেট ওয়ার্ল্ড অর্ডারের কথা দিয়ে আমরা শুরু করেছিলাম, সেই গোটা অল্টারনেট ওয়ার্ল্ড অর্ডারটা টালমাটাল হয়ে যেতে যাওয়ার জন্য নরেন্দ্র মোদী এবং ভারত সরকারকে কোমায় পাঠিয়ে দেওয়ার জন্য এটা একটা প্রক্রিয়া যেটা চালু করা হয়েছে। আমি আরেকটা বক্তব্য একটু শোনাই বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের। তিনি বলেছেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে মাথা নোয়ানোর কোনো প্রশ্নই ওঠে না। কি বলেছেন শোনাই। A lot of these arguments that, freedom of choice is equated with indecision, which is a clever subtext for saying align with me. I think we should call it out. We should say that, look, that's not the way I consider. I mean, when we were much weaker, we didn't do it. There is today no case to do it. In fact, when I look at the current trends in global international politics, I would argue that the behavior of states, some of which Ambassador Sibal also referred to, has actually made a stronger case for maintaining strategic autonomy and promoting multi-alignment. একটা বিষয় ভীষণভাবে উল্লেখযোগ্য সুভাষিস, আপনিও নিশ্চয়ই শুনলেন যে ভারত কখনো কারোর সঙ্গে ফ্রেন্ডশিপ করেনি। ভারত যেটা করেছে সেটা ডিপ্লোমেসি। তাহলে যে এসসিও বা বিআরআই বা ব্রিক্স, চীন বা রাশিয়ার সঙ্গে এই যে হাত মেলানো, এগুলোকে তাহলে আমরা কি বলবো, বন্ধুত্ব নাকি ডিপ্লোমেসি? টেকনিক্যালি এগুলো কোনোটাই বন্ধুত্ব নয়। মানে বন্ধুত্ব কথাটাকেই আমি এন্ডোর্স করতে চাই না এই সাবজেক্টের সাথে, ঠিক আছে? এটা হচ্ছে অ্যালাইনমেন্ট। ডিপ্লোমেসি তারাও ভারতের সাথে করেছে। আচ্ছা, যদি রাশিয়া দেখতো যে ভারতের সাথে তাদের যে সম্পর্কটা আছে, হ্যালো শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন। রাশিয়ার সাথে ভারতের যে সম্পর্কটা আছে সেটা রাশিয়াকে কোনোভাবে বেনিফিট করতো না, তাহলে কি রাশিয়া ভারতকে অন্ধের মতো সমর্থন করতো না। চায়না যদি দেখতো ভারতের সাথে তাদের রিঅ্যালাইনমেন্ট না করলে চায়নার কোনো দরকার নেই, কোনো প্রয়োজনীয়তা নেই, তাহলে কি তারা রিঅ্যালাইনমেন্ট করতো না। পয়েন্ট হচ্ছে মিউচুয়ালি এগ্রিয়েবল স্ট্যাটাস। আপনারও আমায় প্রয়োজন, আমারও আপনাকে প্রয়োজন, তাই আমরা কি কি কারণে একে অপরের কাছাকাছি আসতে পারি সেইটা নিয়ে বিবেচনা করাটা প্রয়োজনীয়।